আসসালামু আলাইকুম। আজ রান্না করব ডিম ভাপা কারি। প্রথমে আমি একটা বাটিতে 4টি ডিম নিয়ে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নিব। বেশ কিছুটা সময় ডিমটাকে আমি ফেটে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে ডিমটাকে ঢেলে নিব। আমি একটা টিফিন কারির বাটি নিয়েছি। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তাতে করে হবে কি, ডিমটা আমার ভাপা দেওয়ার পর যখন আমি এটাকে উঠাতে যাব তখন আর এটাখানে লেগে যাবে না। এখন আমি এখানে সবটুকু ডিম ঢেলে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিব। এখন আমি কড়াইতে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি এখন কিছুটা সময় ভাপ দিয়ে নেব। এটা অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যেন বেশি না হয়ে যায়, মানে উপর দিয়ে যেন না উঠে যায়। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2 ইঞ্চি পরিমাণ আদা ও কিছুটা রসুন আর 4টি কাঁচামরিচ নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আর আমি যে ডিমটা ভাপ দিয়েছিলাম সেই ডিমটা আমার ভাপা দেওয়া হয়ে গেছে, এবং দিয়ে আমি এটাকে ঠান্ডা করে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আমার ইচ্ছে মতো সাইজে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যার যেমন ইচ্ছে সেই রকম করে কেটে নেবেন। এখন আমি ডিমটাকে একটা সাইডে রেখে আমি চুলায় চলে যাব রান্নার জন্য। কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি ও 2টা এলাচ দানা দিয়ে দিলাম। এটাকে একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এখান থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে তখন আমি এখানে সেই কেটে রাখা ডিমগুলি দিয়ে দিব। ডিমটা দিয়ে এখানে আমি কিছুটা সময় নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভেজে নিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না। ডিমটা যদি আমরা বেশি সময় ভাজি তাতে করে হবে কি, ডিমটা ভেতরে শক্ত হয়ে যাবে, উপরেও শক্ত হয়ে যাবে। আর ডিম কারিটা যখন রান্না হবে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এই তো আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলিতে কিন্তু কোনো প্রকার কোনো কালার আসেনি, তার মানে আমি ডিমটাকে বেশি ভাজিনি। আর সেই যে আমি পেঁয়াজ আদা রসুনটা ব্লেন্ড করেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছুটা সময় ধরে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে হবে কি এটাখানে কাঁচা একটা গন্ধ আসবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে না। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও কিছুটা সময় এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব, আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তাতে করে আর মশলাটা পুড়ে যাবে না। পানিটা দিয়েও আবারও কিছু সময় আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হয়ে যায় তাতে কিন্তু তরকারি খেতে ভালো লাগে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি 1 বাটি পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি এখন ঝোলের জন্য দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি সেই কেটে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দেব। এখন ডিমটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি কিছুটা সময় ঢেকে দেব। আর আমি ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এই তো আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, কারণ আমি সেই বেটে নেওয়া মশলার সাথেও কাঁচামরিচ দিয়েছিলাম, আর লাল মরিচের গুঁড়াও ব্যবহার করেছি। তাই আমি এখানে কাঁচামরিচ শুধুমাত্র একটু ফ্লেভার আসার জন্য দিলাম, আর কাঁচামরিচটা কিন্তু আমি এখানে চিড়ে দিইনি, আস্ত কাঁচামরিচ দিয়েছি। আর আমি এখন 1/2 চা চামচ জিরার গুঁড়িও দিয়ে দিলাম। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।